নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। কিছু অপ্রিয় কথা, কিছু প্রশ্ন আর একটা বিরাট বিতর্কিত ইস্যু তুলে ধরবো আপনাদের কাছে। চলুন যাই মালদার নঘড়িয়া স্কুলের মাঠে শুরু হয়েছে এবারের রাজ্য গেমস। এমনিতে দারুণ ব্যাপার, গোটা রাজ্য থেকে প্রতিযোগীদের নিয়ে এমন বড় মাপের প্রতিযোগিতার আয়োজন করতে পেরে ওরা সবাই নাকি দারুণ গর্বিত। রাজ্য অ্যাসোসিয়েশনের কর্তা থেকে রাজনৈতিক নেতারা, ওরা সবাই নাকি বেশ আপ্লুত। তম হচ্ছে আমাদের খেলা মালদাতে স্টেটের, সারা বাংলার তো বটে, যারা ন্যাশনাল খেলেছে, ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করছে, তারাও এসছে এখানে খেলতে। এটা আমাদের কাছে সৌভাগ্য। মালদাতে অতীতে কোনদিন হয়নি এ ধরনের খেলা। এটা আমরা সবাই আনন্দিত এবং উৎসাহিত, আমাদের ছেলেরা উৎসাহিত হবে। তা বেশ ভালো কথা, কিন্তু কিভাবে শুরু হয়েছে রাজ্য গেমস বলতে হবে না, শুধু ছবিগুলো দেখুন। স্কুলের মধ্যে 250 জন প্রতিযোগী এভাবেই ঘরের মেঝেতে গাদাগাদি করে শুয়ে রয়েছেন। আর খাবার, দুপুরে ভাত ডাল আর শাক, তারপর ডিনারে রুটি। অবিশ্বাস্য, খাওয়ারও অপর্যাপ্ত, এমনকি পর্যাপ্ত নয় জলও। 250 জনের জন্য শৌচাগার কতগুলো জানেন? পুরুষ মহিলা মিলিয়ে মোট 6টা। অগত্যা আর কি করা যায়, দল বেঁধে নদীর ধারে গিয়ে প্রাতকৃত্য সারা। বাথরুমে একটু জল নেই, স্নান করতে পারছি না। তাই? হ্যাঁ। তাহলে কি করবে এখন, কোথায় যাবে? ওটাই তো কি করবো। তোমাদের বাড়ি কোথায়? তোমার বাড়ি কোচবিহার। কোচবিহার। কোন ইভেন্টে আছো তোমরা? হকি? হ্যাঁ। হ্যাঁ। সমস্যা বলতে পানীয় জল তো সেরকম পাচ্ছি না, আমরা নিজে নিজে কিনে খাই বোতলে করে। এমনি বাথরুম খুব নোংরা, বাথরুম ইউজ করা যাচ্ছে না। তাহলে কি করে বাথরুম ইউজ করার জন্য কি করে বাথরুম? বাইরে যাচ্ছি আমরা, বাইরে বাথরুম করতে যাচ্ছি, সেই নদী একটা পাশে, ওই নদীর পাশে যাচ্ছি আর কি। সবাই এখন নদীতে স্নান করে, সব ক্লিয়ার দেয়। নদীতে স্নান করছেন? হ্যাঁ, নদীতে স্নান করছি। তো আয়োজক সংস্থার কাউকে জানাননি এরকম কিছু অভিযোগ? জানানোর পরেও তো তারা কি উদ্যোগ নিচ্ছে আমরা বলতে পারছি না। সেরকমভাবে খুব একটা সমস্যা কিছু হচ্ছে না, খালি দুটো জায়গায় হয়েছে। একটা আমাদের ওই বাল্য গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে হয়েছে, তো সেখান থেকে আমরা ওদের বাচ্চাদের স্নান বা এসব করার জন্য মালদা ক্লাবে আসতে বলেছি। ওরা মালদা ক্লাবে এসে তাদের বাকি কাজগুলো করছে যাতে কোনো সমস্যা না হয়। খাওয়ার জলের কোনো সমস্যা নেই, খাওয়ার জল প্রচুর দেওয়া হয়েছে চারিদিকে, মানে পাউচে দেওয়া হয়েছে, বোতলে দেওয়া হয়েছে, বড় বড় চারেও দেওয়া হয়েছে, সব ড্রপসের জল আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর এমনি কোনো থাকা নিয়ে কোনো প্রবলেম নেই, থাকা নেই ভালো। আয়োজকরা নাকি জানেনই না প্রতিযোগীদের কোনো সমস্যা আছে। ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টটা কন্ডাক্ট করছে। এই খেলাটা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। তো আমাদের কাছে ওইখানে যে সমস্ত টিমগুলো আছে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত, মানে আপনি রিপোর্ট করার আগে পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো কমিউনিকেটেড নই। এবং আপনি যেটা বলেছেন যে এই ঘটনা আছে, এবং আপনি ছবি যেটা তুলে আমাকে দেখালেন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে স্কুল অথরিটি এবং আমরা কাবাডি অ্যাসোসিয়েশন এবং ডিএসের মাধ্যমে আমরা এইটা অবিলম্বে যাতে ব্যবস্থাটা সুস্থ অবস্থায় পৌঁছয় তার জন্য আমরা উদ্যোগী হব। সমস্যা, হতাশা, ক্ষোভ সবকিছুকে চেপে রেখে ওদের পারফরমেন্স করতে মাঠে নামতে হচ্ছে। এভাবে মাঠে নেমে ভালো পারফরমেন্স করা আদৌ সম্ভব? না, ওরা জানে না। শুনুন ওরা কি বলছেন। ব্যবস্থা সেরকম ভালো করতে পারিনি এখানকার যে কর্মকর্তাগুলো আছে। খাওয়া দাওয়ার প্রবলেম আছে, জলের প্রবলেম আছে, তারপরে পায়খানা, বাথরুম, যে প্লেয়ারদের যে খাওয়ার দরকার আছে সেইগুলা আর কি হচ্ছে না ঠিক মতন করে। একটা প্লেয়ারকে যদি ভালো খাবার না দেওয়া তা খেলবে কী করে সেই প্লেয়ারটা? এই প্রতিযোগিতার জন্য রাজ্য সরকারের বাজেট নাকি কোটি টাকার উপরে। ভাবা যায়, হিসেব মেলানো যায়। তাই তো এসব দেখে বনে যাওয়া উত্তর 24 পরগনা জেলার ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্য তদন্তের দাবি করছেন। একটু তদন্ত করে দেখা উচিত ছিল যেখানে খেলা হচ্ছে সেখানে কর্তা ব্যক্তিদের উপস্থিতি। আমার মনে হয় তাহলে ফেসিলিটিসগুলো একটু ভালো হতো। আর সত্যি কথা বলতে এইরকম পরিবেশে খেলা হলে কোনো ভালো বাড়ির ছেলে মেয়ে
খেলতে আসবেই বা কেন? একটা খেলার জন্য মিনিমাম ফেসিলিটি যদি না থাকে, পায়খানা বাথরুমের ফেসিলিটি যদি না থাকে, একটা বদ্ধ বাড়ি, মধ্যবিত্ত বাড়ি, উচ্চবিত্ত বাড়ির ছেলে তো খেলাধুলোয় আসবেই না। আমরা মনে হয় এইভাবে করে আসলে খেলাধুলোটাকেই পিছিয়ে দিচ্ছি। আরও একটা যুক্তিসঙ্গত প্রসঙ্গ তুলছেন তিনি। খেলোয়াড়দের যেভাবে রাখা হয়েছে সেভাবে রাজ্যের কর্তাদেরও রাখা হোক, তাহলেই তারা উপলব্ধি করতে পারবেন কি হচ্ছে এটা। কোটি টাকার উপরে বাজেট খরচা আছে, তারপরে বলছে যে আমাদের এখানে মালদা জেলা পরিষদ থেকে থাকা খাওয়ার খরচা, সব থাকার ব্যবস্থা এবং খাওয়ার খরচা দিয়েছে। আমার কথা হচ্ছে যেভাবে প্লেয়ারদের রেখেছে সেইভাবেই অফিসিয়ালদের রাখুক, তাহলেই সমস্ত জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। অফিসিয়ালরাও তখন রিয়েলাইজ করবে, যেভাবে প্লেয়ারদের টিমগুলোকে রাখছে সেইভাবেই অফিসিয়াল যারা যাবে তারাও সেইভাবেই থাকুক। সবাই একসঙ্গে এক স্কুলে এক বাথরুমে এক পায়খানা ইউজ করলে আগামী দিনে এগুলো নিয়ে সমস্যা থাকবে না। কারণ প্রত্যেকের তখন একটা জিনিস আসবে না, নিজেরা রিয়েলাইজ করতে শিখবে। আমরা যারা খেলার দায়িত্বে আছি, আমার মনে হয় শুধু আমাদের পোস্ট আর আমাদের চেয়ারের বাইরে একটা বড় দায়িত্ব হচ্ছে যে যারা খেলতে আসে সেই খেলোয়াড়দের ব্যাপারে ফিল করা। তা আমি যা দেখেছি আমার ভালো লাগেনি বলেই আমি পোস্ট করেছি। না, সব দলের সব প্রতিযোগী এভাবে নেই। যাদের নেহাতি সামর্থ্য আছে তারা নিজেদের উদ্যোগেই হোটেলে রয়েছেন, কিন্তু সবার তো আর তেমন নেই, তাই এদের এই হাল। আমার মনে হয় খুবই সুন্দর প্রচেষ্টা, এতে আমার মনে হয় খেলাধুলোর মান বাড়বে। দেখুন, প্রথম কথা হচ্ছে এত বড় ইভেন্ট করতে গেলে কিছু না কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি বা অসুবিধে হবেই, এবং যেহেতু এটা প্রথমবার এখানে হচ্ছে সব কিছু যে পারফেক্টলি পাওয়া যাবে এটা কিন্তু নয়। আজকে যদি ওখানে ভালোই ব্যবস্থা থাকতো তাহলে কলকাতা শ্রীভূমি, কলকাতা সিসিএফসি, কলকাতা থেকে আসা কলকাতা পুলিশের মেয়েদের টিম তারা ওখান থেকে উঠে কেন হোটেলে চলে গেল? যদি ভালো ব্যবস্থা হতো তারা ওখানেই থাকতো। কিন্তু নিশ্চয়ই তাদের আজকে যাদের আর্থিক অবস্থা আছে তারা উঠে চলে গেল। আজকে যাদের আর্থিক অবস্থা নেই, যারা টাকা পয়সা দিয়ে করতে পারছে না, তারা মাঠে গিয়ে পায়খানা করছে, এটা কোনো কথা হলো? এটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। আমি বিওএ কে রিকোয়েস্ট করবো যারা আছেন একটু চিন্তা ভাবনা করবেন যে প্লেয়ারদের ফেসিলিটিস কি করে বাড়ানো যায়। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। ফাইনালে ওঠার আনন্দ এখন অতীত, এবার মিশন ট্রফি জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। একদিন বিশ্রাম নেওয়ার পরে ফের ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান। দলের সকলেই উপস্থিত, সাজঘরে ফিলগুড আবহাওয়া বর্তমান। আসলে ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে প্রতিটি ফুটবলারই পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি সতর্ক। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল কাপ জয় সবসময় কঠিন চ্যালেঞ্জ, তবে দলের ফুটবলারদের সম্পর্কে কোচ আত্মবিশ্বাসী এবং আস্থাশীল। প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন প্রমাণ করে ইতিমধ্যে নীল নকশা সাজানোর কাজ তিনি শুরু করে দিয়েছেন। ফাইনালের প্রস্তুতিতে নেমে প্রথম পর্ব হালকা মেজাজে থাকলেও মাঝের দুটো দিনে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ যে মলিনা কড়া দাওয়াইয়ে সারবেন তা ইঙ্গিত দিয়ে রাখলেন। ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি মোহনবাগান। চলতি মরশুমে মোহনবাগান মাত্র দুটো দলের কাছেই হেরেছে, বেঙ্গালুরু ও গোয়া। তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে মোহনবাগান মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। কি বললেন তিনি, শুনে নিন। এইটা ভাবলে চলবে না সহজ আছে ম্যাচ, কঠিন ম্যাচই আছে। এই ধরনের ম্যাচ সবসময় 50-50 থাকে। ওই দিন যে ভালো খেলে তার অ্যাডভান্টেজ, তবে মোহনবাগানের একটা বাড়তি অ্যাডভান্টেজ যে তারা ঘরের মাঠে, এইটা মোহনবাগানের একটা বাড়তি অ্যাডভান্টেজ, ঘরের মাঠে খেলতে। বেঙ্গালুরু তো ভালো প্লেয়ার, বললাম তোদের তো ভালো দল, আর তা না হলে ওরা এত ভালো খেলতে পারে। দুটো সেমিফাইনাল এত ভালো খেলেছে এবং ওরা নকআউট পর্যায়েটা খুব ভালো খেলেছে, খুব ভালো খেলছে ওদের এই দলটা। মাঝেই তো আসল খেলা হবে। সেখানে আপুইয়া আনিলুর চাপড়া ভালো খেলেছে প্রথম ম্যাচটাতে, সুতরাং ওদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আর সেদিনের শেষ ম্যাচ, এরপরেই হবে সুপার কাপ। বলি না কোনো মতেই চাইবে না এই ম্যাচটাকে হাতে। 2 ঘন্টার মধ্যেই আইএসএল ফাইনালের অনলাইন টিকিট সোল্ড আউট। বুধবার বিকেল 4টের সময় অনলাইন টিকিট ছাড়া হয়েছিল। ঘড়ির কাঁটা সন্ধে 6টা গড়াতেই অনলাইন টিকিট নেই। টিকিটের মূল্য রাখা হয়েছে 150, 200, 300 টাকা। B1, B3, D1, D3 টিকিট মূল্য 150 টাকা। C3, B2, C1
A1D2 টিকিট মূল্য 200 টাকা, C2 A2 টিকিটের দাম 300 টাকা। যারা প্রথম পর্যায়ে টিকিট পাননি তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের টিকিট ছাড়া হবে। অনলাইন টিকিট নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এই বছর নিয়ে টানা 3বার আইএসএলের ফাইনালে উঠল সবুজ মেরুন। মোহনবাগানের এই সাফল্যের পিছনে কারণ কি, ব্যাখ্যা করলেন প্রাক্তন ফুটবলার বাসুদেব মণ্ডল। সমস্ত প্লেয়ার এবং কোচদের আমি শুভেচ্ছা জানাবো এই কারণে, কারণ লিগের ম্যাচ হচ্ছে লম্বা রেসের, সেখানে আজকে মোহনবাগান সাফল্য করে তার আমার পার্সোনাল ওপিনিয়ন একটাই, সেটা হচ্ছে লাস্ট 3-4 বছর ধরে একই টিম ধরে রাখা হচ্ছে মেন এদের মোহনবাগান ক্লাবের। এই যে সাফল্য পেলো তার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই প্লেয়ারগুলোকে আজকে মন্দির বলো, আজকে লেস্টার বলো, বা যেসব প্লেয়ারগুলো প্রতি বছর 3-4 বছর ধরে রয়েছে, আজকে এই প্লেয়ারগুলোকে একই প্লেয়ারকে কোচ বদল হয়েছে কিন্তু প্লেয়ার চেঞ্জ হয়নি। আজকে ওদের যা সিস্টেমে খেলাচ্ছে সেই সিস্টেমটাই অ্যাডপ্ট করছে এবং মোহনবাগান ক্লাব জানে এরা যে কোন সময় কোন ম্যাচটা খেললে কখন। আজকে মোহনবাগান ক্লাবের সাবস্টিটিউট বেঞ্চও আজকে যা প্লেয়ার আছে সেই টিম নিয়েও আজকে কিন্তু একটা টিম তৈরি করা যায় সেই প্লেয়ার নিয়ে। আমার মনে হয় মোহনবাগানের সাফল্যের একটাই চাবিকাঠি, দ্যাট ইজ এদের যে আজকে মোহনবাগান ধৈর্য ধরে যে এদেরকে দিনের পর দিন যে আজকে রেখে দিয়েছে এবং এই 3-4 বছর ধরে, এইটাই হচ্ছে মূল মন্ত্র, আর কোনো কথা না। পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গলের ফুটবলার রিক্রুটের তালিকা প্রস্তুত করেছেন থংবই সিংটো, আর সেই লিস্ট ম্যানেজমেন্টের হাতে ধরিয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে দেশীয় থেকে বিদেশি ফুটবলারের নাম রয়েছে এই তালিকায়। কোচ অস্কারের সঙ্গে কথা বলে নতুন ফুটবলার নেওয়ার তালিকা বানিয়েছেন তিনি। এবার বাজেট অনুযায়ী সেই সব ফুটবলারদের টার্গেট করবেন থংবই, যার জন্য সুপার কাপে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে যাবেন তিনি। তবে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে তালিকায় যে দেশীয় ফুটবলারদের নাম রয়েছে তাদের সঙ্গে ভুবনেশ্বরে চুক্তি পাকা করতে চান থংবই। কোচ অস্কার তার পছন্দের কথা বলছেন আর সেই মতো ফুটবলার টার্গেট করছেন থংবই সিংটো। সুপার কাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে খেলার কথা ইস্টবেঙ্গলের, কিন্তু সেই প্রস্তুতি ম্যাচ হওয়া নিয়েও দ্বিধায় চেন্নাই এফসি, কারণ দুটো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কলকাতায় আসতে চাইছে তারা। ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা ছাড়াও মোহামেডানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে চেন্নাই এফসি, কিন্তু মোহামেডানের তো এখনও অনুশীলনী শুরু হয়নি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কলকাতায় আসবে কিনা তারা, সেটাই এখন ভাবাচ্ছে লাল হলুদকে। যদিও বুধবার রাতের মধ্যেই মেল করে ইস্টবেঙ্গলকে জানিয়ে দেবে চেন্নাই এফসি যে তারা আদৌ লাল হলুদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা। মোহামেডানের সুপার কাপ খেলা এখন বিষবাও চলে। কর্তারা চাইছেন সুপার কাপে দল নামাতে, কিন্তু ফুটবলাররা চাইছেন না খেলতে। মঙ্গলবারই কোচ ফুটবলারদের নিয়ে বৈঠক করেছেন মোহামেডান কর্তারা, কিন্তু 2 মাসের বেতন না পেয়ে মাঠে নামতে চাইছেন না ফুটবলাররা। কর্তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে মাঠে নামতে নারাজ ফুটবলাররা। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলার বাড়ি ফিরে গেছেন। কোচ মেহরাজউদ্দিনও সহকারী কোচ থেকে কোচের দায়িত্ব নেওয়ার পর এখনও 1 পয়সাও নাকি বেতন পাননি। তাই সুপার কাপে মোহামেডানের কি হবে সেটা সঠিকভাবে বলতে পারছেন না কেউই। সুপার কাপে মোহামেডান স্পোর্টিং কি খেলবে, এই প্রশ্নই চিন্তায় ফেলেছে সমর্থকদের। তাই বুধবার সন্ধ্যায় একজোট হয়ে ক্লাবের সামনে বিক্ষোভে বসলেন তারা। ক্লাব কর্তাদের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন। আইএসএলে শুধু টানা ব্যর্থতা নয়, ফুটবলারদের বেতন সমস্যাতেও বেহাল দশা কলকাতার এই প্রধানের, যা মানতে পারছেন না সমর্থকরা। তাই তাদের দাবি কর্তারা এবার গদি ছাড়ুন। এটাই প্রথমবার নয়, এই মরশুমে এরকম দৃশ্য বারবার দেখা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 3 গোলে চূর্ণ করল আর্সেনাল। 2009-এর 17 বছর পর আবার তাদের সামনে সুযোগ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার। এই ম্যাচে উত্থান হলো ডেকলান রাইসের। 2টো গোল করেছেন, তার মধ্যে একটি গোল করেছেন অসাধারণ ফ্রিকিকে। এর আগে কোনোদিনও ফ্রিকিকে গোল করতে পারেননি। আগামী বুধবার আর্সেনাল যাবে সান্তিয়াগো বের্নাবাউয়ে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে। আর্সেনালের আরেকটি গোল করেছেন মিকেল মেরিনো। আর্সেনালের বিরুদ্ধে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে 3 গোলে হারের পরও ভেঙে পড়ছেন না রিয়েল কোচ কার্লোস অ্যাঞ্জেলোত্তি। বলছেন সেমিফাইনালে ওঠা কঠিন, তবে আর্সেনাল যে না ভেবে বসে তারা শেষ 4-এ উঠে গিয়েছে।
এই অবস্থায় দলের ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়। রিয়েল মাদ্রিদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে হেরে ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে। এমনকি 3-0 গোলে হেরেও দ্বিতীয় পর্বে ম্যাচ জিতে তারা পরের রাউন্ডে গিয়েছিল ইউরোপিয়ান কাপে, যদিও সেটা 50 বছর আগের ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বেশ কয়েকবার খুনের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে সৌদি আরবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রোনাল্ডো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শেষ পর্যন্ত নতুন দেহরক্ষী নিয়োগ করল আল নাসেরের পর্তুগিজ এই কিংবদন্তি। তার আগের নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করে আধা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্লদিও মিগুয়েল ভাজকে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ করেছেন রোনাল্ডো। রিয়েল মাদ্রিদের মতো মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে হেরে গেল ইন্টার মিলানের বিরুদ্ধে। ইন্টারের পক্ষে স্কোর লাইন 2-1। ইন্টারের হয়ে প্রথম গোল লৌটারো মার্টিনেজের 38 মিনিটে। 85 মিনিটে সমতা ফেরান বায়ার্নের হয়ে অবসর নিতে চলা থমাস মুলার। 88 মিনিটে ডেভিড ফ্রতেসি জয়ের গোল করেন ইন্টারের হয়ে। দিয়েগো মারাদোনার রহস্য মৃত্যু নিয়ে চলা মামলায় তার প্রাক্তন স্ত্রী ভেরোনিকা ওজেদা এবং প্রায় 2 দশক ধরে থাকা মারাদোনার হাউস ফিজিশিয়ান মারিও শিটার আদালতে মঙ্গলবার নিজেদের বয়ানে জানালেন যে মারাদোনাকে বাড়িতে না রেখে কোনো হাসপাতালে ভর্তি করা। মারাদোনার স্ত্রী বলেছেন যে 7 জনের বিরুদ্ধে অবহেলার মামলা চলছে, তারা প্রত্যেকে সবাইকে মিথ্যে কথা বলে গিয়েছেন। মারিও তার বয়ানে বলেছেন, আমি ওই 7 জনের মধ্যে থাকলে জোর করতাম কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। প্রয়াত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খুঁজে বার করা সেই স্কাইট আউরেলিও পেরেইরা। 1988 স্পোর্টিং লিসবনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে এই পেরেইরার চোখে উঠে এসেছিলেন 4 বিশ্বকাপার। তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবদন্তি হয়ে গিয়েছেন। বাকি 3 জন পাওলো ফুত্রে, নানি ও রিকার্ডো কুয়েরেসমা। নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন রোনাল্ডো, লিখেছেন, বিশ্ব ফুটবলের ট্রেনিং নিয়ে ইতিহাস লিখলে অমর হয়ে থাকবেন তিনি। আমার এবং আমার সময়ের অন্য ফুটবলারদের জন্য তিনি যা করেছেন তাতে তার প্রতি আমার সারা জীবনের কৃতজ্ঞতা। ইসরায়েলে নিজের বাড়িতে গ্রেনেড হামলা থেকে কোনো প্রকারে প্রাণে বাঁচলেন লিভারপুলের এক সময়ের মিডফিল্ডার ইয়োসি বেনায়ন। ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপে রানার্স আপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয়ী 44 বছর বয়সী বেনায়ন গ্রেনেড আক্রমণের সময় নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। গত রবিবার রাত 11টার সময় এই ঘটনা ঘটে। গ্রেনেড ছোড়ার পর দুষ্কৃতীরা পালিয়ে যান। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বেনায়নের বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নেভায়। স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। লখনৌ সুপার জায়ান্টসের কাছে কেকেআর হারার পরই আবার উঠে এলো ইডেনের পিচ বিতর্ক। হোম অ্যাডভান্টেজ না পাওয়া নিয়ে আবার বেরিয়ে এলো কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানের চাপা ক্ষোভ। স্পিনাররা কোনো সাহায্য না পাওয়ায় হতাশ রাহানে, তবে ক্ষোভ হতাশা মিশিয়ে তিনি জানিয়ে দিলেন তিনি কিছু বললেই বিতর্ক তৈরি হবে। ইডেনের কিউরেটরের দিকে ঘুরিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন। নাইট অধিনায়ক বলেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিউরেটর অনেক প্রচারও পেয়েছেন, বুঝিয়ে দিলেন লাভের লাভ কিছু হয়নি। মঙ্গলবার আইপিএলে চেন্নাই সুপার কিংয়ের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শশাঙ্ক সিংয়ের। 36 বলে অপরাজিত ফিরেছেন 52 রানে। শশাঙ্কের জন্য মূলত পাঞ্জাব 219 করতে পেরেছিল। ম্যাচের পর শশাঙ্কের মুখে 2 প্রাক্তন কিংবদন্তির কথা, ব্রায়ান লারা এবং পাঞ্জাবের কোচ রিকি পন্টিং। শশাঙ্ক বলছেন, আমি ভাগ্যবান যে ব্রায়ান স্যার এবং পন্টিং স্যারের মতো 2 কিংবদন্তির কাছ থেকে নিজের ব্যাটিং পরামর্শ পেয়েছি। এবারের আইপিএলে পুনর্জন্ম হলো মোহাম্মদ সিরাজের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর তার ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 2023 একদিনের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও তাকে বাদ পড়তে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। অধিনায়ক রোহিত শর্মার যুক্তি ছিল পুরনো বলে সিরাজ নাকি ততটা কার্যকর নয়। আরসিবি তাকে রিলিজ করে দেয়, কিন্তু তাকে গুজরাট টাইটান্স নেওয়ার পর নিজেকে নতুন করে ফিরে পেলেন সিরাজ। আইপিএলে এখনও পর্যন্ত 4 ম্যাচে 9 উইকেট তুলে নিয়েছেন। বোলিং গড় ও ইকোনমি দুটি ব্যাপারেই দারুণ উন্নতি করেছেন। সত্যিই আইপিএল যেন ফিরিয়ে দিল সেই চেনা মোহাম্মদ সিরাজকে। ভুবনেশ্বর কুমারকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের ইতিহাসে তিনিই এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 217 ম্যাচে তিনি নিয়েছেন 185 উইকেট। ভুবনেশ্বরের ঝুলিতে 179 ম্যাচে 184 উইকেট। প্রথম 2 স্থানে আছেন যজবেন্দ্র চাহাল এবং পীযূষ চাওলা। চাহাল নিয়েছেন মোট 206টি উইকেট এবং চাওলার ঝুলিতে 192টি উইকেট। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। রিঙ্কু রাসেল এত পরে কেন ব্যাট করতে নামবে? বলছি না রামনদীপ সিং খারাপ ব্যাটার, ও যথেষ্ট ভালো,
কিন্তু তবু বলবো রিঙ্কুদের আরেকটু আগে নামানো যেত। আমার মনে হয় শুধুমাত্র তুমি বড় নাম এবং প্রচুর ফ্যান আছে বলে জায়গা ধরে রাখা ঠিক নয়। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কখনো খেলা উচিত না। নিজের স্বার্থে কোনোভাবেই জায়গা ধরে রাখা ঠিক নয়। বাস্তববাদী হতে হবে, ভাবতে হবে নিজের আরও কিছু দেওয়ার আছে কিনা। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।